কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেমের আজকে দ্বিতীয় ক্লাস। আপনাদের জন্য যেটা নিউজ এখন হলো আপনাদের ফর্ম ফিল আপ চলতেছে, আর কয়েকদিন পরে আমরা ফর্ম ফিল আপের লিস্টটা আপনাদের হয়তো গ্রুপে শেয়ার দিব। তো যারা অনলাইন ক্লাসে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন, আমার যেটা ধারণা দেখতেছি আমরা কয়েকজন স্টুডেন্টই উপস্থিত থাকা আগ্রহের সাথে করতেছে। তো যারা ক্লাস করতেছে তাদের রেজাল্ট তো অবশ্যই ভালো হবে, কারণ প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যাল নাম্বারগুলো কিন্তু আমরা দিয়ে দিই সবাইকে, কিন্তু আপনার বুট পরীক্ষার নাম্বার বা থিওরিক্যাল পরীক্ষাগুলো তো আর আমরা দিব না, ওগুলা বুট কর্তৃক খাতা কাটবে, এরপর প্র্যাকটিক্যাল নাম্বারগুলো কেন্দ্রের মধ্যে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা ক্লাসে মনোযোগী হইলেই বেটার হয়। আপনারা একটু সাউন্ড করে আমার কথা শুনতেছেন কিনা একটু জানালে ভালো হতো, আমি বুঝতে পারতেছি না। মোহাম্মদ টিপু, মোহাম্মদ ইরফানুল হক, আপনারা একটু সাউন্ড করে কি আমার কথা শুনতেছেন কিনা একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আমাকে জানান। আপনার একটু সাউন্ড করলে ভালো হয়, আমার কথা শুনতেছেন নাকি একটু জানান আমাকে। জি, আমাদের যে পরীক্ষা এখন ফর্ম ফিল আপ চলতেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হওয়ার পর আপনাদের ফর্ম ফিল আপের ডাটা ইনশাল্লাহ আমরা গ্রুপে আপলোড দিব। আপনাদের আমরা যেটা নিউজ পাইছি সেপ্টেম্বরের 20 তারিখের পর যে কোনো সময় পরীক্ষা হয়ে যাবে, 5 দিন বা 6 দিনের মধ্যে, মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে পরীক্ষা নিয়ে ফেলবে, বুঝছেন। এখন সময় আর বেশি হাতে নেই। ইতিমধ্যে গুগল ড্রাইভের সাহায্যে আমরা সবগুলা সাবজেক্টের পিডিএফ ফাইল গুগল ড্রাইভে শেয়ার করছি সাবজেক্ট ওয়ারি, আপনারা পেয়েছেন, এবং আমি আপনাদেরকে কিছু ভয়েসের মধ্যে ধারণা দিয়েছিলাম কী করতে হবে করণীয়টা। তো কথা হলো এখানে সাবজেক্ট 6টা চিন্তা করলে হবে না, সাবজেক্ট একটা একটা করে চিন্তা করবেন। ধরেন যেহেতু বয়স হয়েছে সনদ প্রয়োজন, তো একদম না পড়ে তো আর সনদ নেওয়া যাবে না, খাতায় তো কিছু না কিছু লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা 6টা সাবজেক্ট চিন্তা না করে একটা সাবজেক্ট প্রথমে গুগল ড্রাইভ ডাউনলোড করবেন কম্পিউটারে নিজেদের। ডাউনলোড করলে দেখবেন যে ওই সাবজেক্টে আমাদের সব কিছু তথ্য এখানে দেওয়া আছে, ফোল্ডার করে দিয়েছে। আপনারা যারা ডাউনলোড করছেন তারা কিন্তু এগুলা দেখছেন, বুঝছেন। তো আমি আজকেই হয়তোবা আজকে এবং আগামীকাল ক্লাস, আগামী শনিবার এই 2 ক্লাসের মধ্যে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমের এই ক্লাস শেষ করে দিব। শেষ করার পর একটা বা 2টা ক্লাস, একটা ক্লাস দিলেও হবে আশা করি। প্রত্যেকটা সাবজেক্টের উপর কিছু আপনাদের পরীক্ষায় ভালো করার জন্য কিছু ধারণা দিব, সাজেশন স্বরূপ ধরেন। তো ড্রাইভ ভিত্তিক আমি প্রত্যেকটা ড্রাইভ ওপেন করে আপনাদেরকে বুঝাই দিব কিভাবে কি করবেন। তো সেই ক্ষেত্রে আজকে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমের আমাদের এই ক্লাসের মধ্যে
গত ক্লাসে আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে থেকে প্র্যাকটিক্যাল নিব বলছিলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যালের মধ্যে ধরেন গত ক্লাসটা একটু আমি দেখি। এটা হলো হ্যাঁ, অ্যাসেম্বলিংটা দেখাছিলাম গত ক্লাসে আমরা। সেক্ষেত্রে দেখেন রিপোর্ট এলইডি করে। তাহলে আমি গত ক্লাসে অ্যাসেম্বলিং ক্লাসটা নিয়েছিলাম। হ্যাঁ, এখন আজকে আমি আরো কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করতেছি। প্রথম হলো বাইস সেটআপ। আমি সবগুলো ক্লাস ভিডিও করে রাখছি, কিন্তু এখানে সবগুলো ক্লাস ভিডিও করে রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি বাইস সেটআপ। বাইস সেটআপ মূলত প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপের মধ্যে বাইস সেটআপটা থাকে। তো বাইস সেটআপের সাহায্যে যেমন আমাদের কম্পিউটার একটা টাইম থাকে, টাইম শিডিউল, এটা কিন্তু বাইস সেটআপ ধারণ করে রাখে স্মৃতিশক্তি আর কি। ইনপুট আউটপুট, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়ুস। তো এই বাইস সেটআপের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন, এক একটা কম্পিউটার বাইস সেটআপে প্রবেশ করার সিস্টেম এক এক রকম। কিছু কিছু কম্পিউটার রিস্টার্ট দিয়ে, মানে কম্পিউটার নতুন করে স্টার্ট দিয়ে ডিলেট যখন ছাপবেন বাইসে ঢুকবে, কিবোর্ডে ডিলেট। আর কিছু কিছু কম্পিউটারে এক্সকেপ, F2, F10, এই যে ফাংশন বারের F10 কিগুলা চাপলে বাইস সেটআপে ঢুকবে। আমাদের এই ল্যাপটপের মধ্যে আমরা দেখি এখানে F10, কিবোর্ডের F10 আমি প্রেস করতেছি, কম্পিউটার স্টার্ট দিয়ে দেখেন এই বাইস সেটআপ এখানে শো করছে এবং বাইস সেটআপে ঢুকছে দেখেন। হ্যাঁ, এখন বাইস সেটআপের মধ্যে কি কি সেটিং থাকে? একটা কম্পিউটারের টাইমটা সেটিং থাকে। আমি সাউন্ড অন করে দিই যে আপনারা শুনেন। যেহেতু কম্পিউটারের মধ্যে F10 দিয়ে বাইস সেটআপ শুরু, সেক্ষেত্রে আমি কি করলাম, কম্পিউটার স্টার্ট দিয়ে F10 প্রেস করতে থাকলাম। আর অনেকগুলো কম্পিউটারে F2 থাকবে, আবার অনেকগুলো কম্পিউটারে এসকেপ থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপ বা আমি এগুলো আমার করা ভিডিও, এগুলো আমি স্ক্রিন শেয়ার করতে পারি নাই কেন? কারণ এই ভিডিওটা স্ক্রিন শেয়ার করা পসিবল না, কারণ স্ক্রিন রেকর্ড হয় একটা সফটওয়্যারের মাধ্যমে। বাইসে যখন ঢুকি তখন সফটওয়্যারটা কাজ করে না। আর যখন উইন্ডোজ সেটআপ দিব বা এই কোর্সের মধ্যে, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে প্রত্যেকটা এই প্র্যাকটিক্যালের মধ্যে কম্পিউটার রিস্টার্ট হয়। রিস্টার্ট হওয়ার কারণে ওই প্র্যাকটিক্যালগুলো যে স্ক্রিন রেকর্ড করে দেওয়া যাচ্ছে না। আমি আমার ভিডিও রেকর্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে কথাগুলো আমি বলতেছি ওইখানে ওগুলো বলা আছে, আপনারা শুনবেন। যদি কিছু একটা না বুঝের সাথে সাথে আমাকে সাউন্ড করবেন, সাউন্ড করলে আমি ভিডিওটা স্টপ করে দিয়ে আপনাদেরকে বুঝাই দিব, বুঝতে পারছেন? তো তার থেকে এই ক্লাসটা এইভাবে করে আমার ছাড়া কোনো উপায় নেই। যদি আপনারা না বুঝেন আমাকে সাউন্ড করবেন, সাউন্ড করলে যে বুঝি নেই তাহলে আমি ভিডিও স্টপ করে আপনাদেরকে বুঝিয়ে দিব বিষয়টা। পিসির মধ্যে বাইস সেটআপের কনফাংশন কির মাধ্যমে প্রবেশ করবেন। তো সেক্ষেত্রে আপনি সাধারণত যদি না জেনে থাকেন, কম্পিউটার স্টার্ট দিয়ে আপনি অটোমেটিকলি F2 বা F10 দুইটা প্রেস করবেন, বা একটা একটা প্রেস করে করে দেখবেন কোনটা দিয়ে আপনার কম্পিউটারের মধ্যে বাইস সেটআপে প্রবেশ করে। অথবা আপনার এই যে কম্পিউটারের মডেল নাম্বার দিয়ে গুগলের মধ্যে চার্জ করে দেখতে পারেন, যে এইচপি ধরেন, এইচপি ব্র্যান্ডের নাম লিখবেন, এরপরে মডেল নাম্বারটা লিখবেন, কম্পিউটার মডেল নাম্বার, যেমন এখানে কম্পিউটার মডেল নাম্বার আছে এইচপি প্যাভিলিয়ন X360, এই যে মডেল নাম্বারটা যখন পুরাটাই লিখবেন এবং গুগলে চার্জ দিলে বাইস সেটআপের অপশনটা কি ওখানে গুগল থেকে কালেকশন করে নেওয়া যাবে। এখন আমাদের বাইস সেটআপের কাজ কি? আমরা বাইস সেটআপে সাধারণত প্রথমে আসতেছে মেইন। আরেকটা কথা বলে রাখি,
প্রত্যেকটা কম্পিউটারের বাইস সেটআপের এই ফাংশনটা দেখতে এই ধরনের হবে না। এক একটা কম্পিউটারের বাইস সেটআপের ফাংশন চেঞ্জ ভিন্নতা আসতে পারে। মেনের মধ্যে কি আছে দেখেন, যে ডেট এন্ড টাইম, আজকের টাইমটা আছে, কম্পিউটার প্রোডাক্ট নেম আছে, এই যে আপনার ব্র্যান্ডের নাম আছে, প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, হ্যাঁ, যাবতীয় তথ্যগুলা, র্যাম কত জিবি, হ্যাঁ, এরপরে প্রসেসর কি, কোর i5 7 জেনারেশন, 7200 মানে 7 জেনারেশন বোঝায়। তারপর এটা তৈরির সাল হলো 2017 সাল। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম এই তথ্যগুলা থাকবে। এই যে এই তথ্যগুলো কিন্তু আবার এডিট করা যায় না, এই তথ্যগুলো এডিট করা যাবে না। এরপর আস্তে আস্তে সিকিউরিটি, আপনি যখন সিকিউরিটিতে যাবেন তাইলে এখান থেকে 22 পাসওয়ার্ড দিতে পারেন, এখান থেকে 22 পাসওয়ার্ড দিতে পারেন। সাধারণত 22 পাসওয়ার্ড আপনারা দিতে জানলেও দিয়েন না, কারণ 22 পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে 22 প্লাস করে পাসওয়ার্ডটা রিকভারি করাটা আপনার একটা কস্ট দাঁড়াবে, সেজন্য 22 পাসওয়ার্ড না দেওয়া ভালো। এরপর আসতেছে আপনার রেস্টোর সিকিউরিটি, চাইলে এখান থেকে সিকিউরিটি ফ্যাক্টরি রিপাল করতে পারেন। সিস্টেম ইনফরমেশন, সিস্টেম কনফিগারেশন। সিস্টেম কনফিগারেশন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করতেছি, এখানে আরো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, আমি অন্য ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব না। আর মূল বিষয়টা হলো আপনার বাইসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বুট অপশন। বুট অপশন আমি ডাবল ক্লিক করছি, দেখেন লজিস্ট্রি বুট ডিজাইবল, যে ইউইআইএফআই বুট আছে। এরপরে যে আমি ইউইএফআই বুট চাইলে আমরা এই লজিস্ট্রি বুট এনাবল করতে পারি, ক্লিক করে এখান থেকে এনাবল করতে পারি। হ্যাঁ, তো এগুলো হলো আপনার যখন আপনি উইন্ডোজ সেটআপ দিতে যাবেন তখন আপনার সফটওয়্যার ভার্সনটা কি লজিস্ট্রি বুটে আছে নাকি সফটওয়্যার ভার্সনটা ইউইআইএফআই মোডে আছে, সেই ক্ষেত্রে আপনি ওই যে যদি লজিস্ট্রি মোডে থাকে তখন আপনার লজিস্ট্রি মোডটা এনাবল করতে হবে, না থাকলে ডিসেবল করা থাকবে। তো এইভাবে করে আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য যে আপনার বুট অপশনটা প্রয়োজন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আপনি দেখেন, আপনি এই যে আমি এসকেপ দিয়ে আমি বুট অপশন থেকে এসকেপ দিয়ে আমি বের হইতে পারতেছি। হ্যাঁ, এসকেপ দিয়ে আমি এখান থেকে বের হচ্ছি। এরপর আছে এক্সিট, এক্সিট মানে বের হয়ে যাওয়া, এক্সিট অ্যান্ড সেভ। এখানে যদি আপনি এখন এই যে এন্টার করি, আমি কিবোর্ড থেকে যখন আমি এন্টার করব, এন্টার, তখন এটা এই যে আমি যে কাজগুলো করছি এগুলো সেভ হয়ে বের হবে। আর যদি আমি এসকেপ দিয়ে বের হই, এই যে কিবোর্ড থেকে যখন আমি এসকেপ দিয়ে বের হব তখন এগুলো আর সেভ হবে না, আনসেভে বের হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আপনার থেকে যে লোড সেটআপ ডিফল্ট, তার থেকে আপনার যে কম্পিউটারটা নতুন কিনে অবস্থায় ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল, আপনি যদি এই অপশনটা দেন তাহলে আপনার যে সেটিংগুলো আপনি নিজের থেকে চেঞ্জ করছেন ওগুলো আবার ডিফল্ট অপশনে অবস্থায় চলে যাবে। তো আবার যে এখানে আরো কিছু বিষয় থাকে যেটা আমার এই কম্পিউটারের মধ্যে নেই। অনেকগুলা কম্পিউটারের মধ্যে সাধারণত ডেস্কটপ পিসির মধ্যে বেশি পাবেন ওল্ড মডেলের, যে আপনার একটা অপশন পাবেন কি, যে কম্পিউটারের ইউএসবি পোর্টগুলো ডিসেবল করে দেওয়া। ইউএসবি পোর্ট ডিসেবল যখন করে দিবেন এই 22 সেটআপ থাকে, তখন আপনার ইউএসবি পোর্টগুলোর মধ্যে আপনার যখন মাউস কিবোর্ড ফিটিং করবেন তখন ওই মাউস কিবোর্ডগুলো কাজ করবে না, পেন ড্রাইভ কাজ করবে না। এরপরে ধরেন অডিও জ্যাক ডিসেবল করে দেওয়া, এনাবেল করে দেওয়া, এনাবেল মানে অন করা, ডিসেবল মানে অফ করা। এভাবে বিভিন্ন রকম ডিভাইস মাদারবোর্ডের ডেস্কটপ পিসি হলে এনাবেল ডিসেবল করে কাজ করা যায়। তো সাধারণত আমাদের 22 সেটআপে তেমন প্রবেশ করার প্রয়োজন হয় না। যদি আপনি উইন্ডোজ সেটআপ করতে যান তখন আপনার এই যে সেটআপের সাধারণত এই যে বুট সেটআপটা ঠিক না থাকলে বা আপনার পেন ড্রাইভের সাথে বুট সেটআপ যদি কনফিগারেশন যদি না মিলে থাকে ভার্সনের সাথে, তখন যে বুট সেটআপ ঠিক করার জন্য আপনার সাধারণত 22 সেটআপে প্রবেশ করতে হয়। তো আমরা 22 সেটআপের সম্পূর্ণ কাজগুলো করার পর আমি এখানে একটু বিষয় দেখেন, এখানে চেঞ্জ F6 F5 F6 থেকে আমি কিছু চেঞ্জ করতে গেলে F5 F6 চেঞ্জ করতে পারি। এরপরে ধরেন আমি সবগুলা কাজ করার পর 22 সেটআপ কাজ করার পর আমি সেভ দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন এখানে F10 দিয়ে সেভ দিই। তার থেকে আমি ফাংশন কির মধ্যে যে F10 যখন দিবেন এক্সিট সেভিং চেঞ্জ, হ্যাঁ আমি সেভ করবো, ইয়েস। এইভাবে আমাদের যে 22 সেটআপগুলো করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্থ সার্টিফিকেট কোর্স, এটা হলো আপনাদের 22 সেটআপ নিয়ে ক্লাস, বুঝছেন? এখানে কোনো সমস্যা আছে থাকলে আমাকে দরকার হলে, যদি আপনাদের কথাগুলো আমি শুনতেছি না, আমাকে দরকার হলে হোয়াটসঅ্যাপে একটু এসএমএস দেন।
কোনো সমস্যা আছে কিনা আমাকে SMS দেন, সমস্যা না থাকলে আমি আর একটা ক্লাস অন করব। হ্যাঁ, এখন আমাদের এ, তৃতীয় নম্বর ক্লাস হলো ক্রিয়েট ফোল্ডার, কপি, কাট, পেস্ট। মূলত এগুলো তো আমরা পারি, এটা খুব সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, যেমন কি ধরেন আপনি আচ্ছা, এখানে নয়েজ আসার কারণ হলো আপনার ওই যে ওগুলো ভিডিও করছে, তো ভিডিও করা আবার প্লে করতেছি, যার কারণে নয়েজ যাচ্ছে, বুঝছেন? এগুলো বাইক বাইক থেকে ভিডিও করা, আপনার স্ক্রিন রেকর্ড হলে নয়েজটা থাকে না আর কি, ডাবল কপি হচ্ছে তো সেই জন্য। যদি ডেস্কটপের উপর একটা ফোল্ডার তৈরি করতে চান, ডেস্কটপের উপর রাইট ক্লিক সিম্পল করে কাজগুলো আপনারা পারেন, দেখেন তারপর। নিউতে যাবেন, ফোল্ডার ক্লিক করবেন, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডার যদি একটি নাম দিতে চান, আপনি কিবোর্ড থেকে ধরেন আইটি জুন দিবেন, আইটি জুন দেখলেন, ঠিক আছে? এভাবে করে ফোল্ডার তৈরি করা যায় খুব ইজিভাবে। তবে রাইট ক্লিক করে নিউতে যাবেন, ফোল্ডার, ধরেন আপনি নাম দেওয়ার আগে যে কোনো কারণে ফোল্ডারটা এবার ফিক্সড হয়ে গেছে, তখন আপনি নাম কীভাবে দেবেন? রাইট ক্লিক করে আবার ফোল্ডারের উপর রিনেম করবেন, রিনেম করে আপনি আপনার পছন্দ অনুসারে নাম দিতে পারবেন, ঠিক আছে? এরপর আসতেছে, যদি আমাকে বলে লোকাল ডিস্ক ড্রাইভে আপনি একটা ফোল্ডার তৈরি করে দেখান এবং ওই ফোল্ডারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল সেভ করেন, তখন ধরেন আপনি করবেন কি, দিস পিসি, এরপর আপনি যে ড্রাইভে ফোল্ডার করবেন সেই ড্রাইভে ঢুকবেন বা লোকাল ডিস্ক ড্রাইভে ঢুকবেন। এরপর আসতেছে এই যে ফোল্ডারের ব্ল্যাঙ্ক শিটের মধ্যে রাইট ক্লিক করে নিউতে যাবেন, যে ফোল্ডারে ক্লিক করবেন এবং নিজের পছন্দ অনুসারে আপনি নামটা দিবেন। ওকে, তাহলে এইভাবে করে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। এখন ফোল্ডারের ভেতরে যখন আপনাকে যদি বলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা এই ফাইল সেভ করেন, মানে ফোল্ডারটা ওপেন করবেন, রাইট ক্লিক করবেন, যে নিউতে গিয়ে এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা এখানে অবশ্যই থাকবে, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা এই কম্পিউটারে এখনও ইনস্টল করি নাই, সেক্ষেত্রে নেই। এখান থেকে আপনি ট্যাক্স ডকুমেন্ট যেভাবে আছে, এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা যে ভার্সনটা আপনি ইউজ করেন ওই ভার্সনের নামটা এখানে শো করবে, জাস্ট ক্লিক করে দেবেন, এইভাবে করে ফোল্ডার মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টস ফাইল চলে আসবে, বুঝছেন? এইভাবে করে আমরা একটা কম্পিউটারের মধ্যে ফোল্ডার তৈরি করতে পারি এবং ফোল্ডারে রিনেম করতে পারি। রিনেম বোঝাচ্ছে যে মানে ফোল্ডারের নামটা দেওয়া। হ্যাঁ, এবার কাট করা, ধরেন আমি এই ফোল্ডারটা এখান থেকে কেটে কাট করে যে অন্য একটা ড্রাইভে পেস্ট করব, রাইট ক্লিক করে কাট, কোথায়, যে লোকাল ডিস্ক অ্যাপ ড্রাইভের মধ্যে আমি পেস্ট করবো, এখানে এটা অ্যাপ ড্রাইভে চলে আসছে। এখন আমি একটু বিষয় দেখাই, এর মধ্যে যখন দেখতেছি এই ফোল্ডারটা নাই, তার থেকে আমি ফোল্ডারটা লোকাল ডিস্ক থেকে লোকাল ডিস্ক অ্যাপের মধ্যে কাট করে নিয়ে গেলাম। কপি করা, ধরেন আমি এই নিউ ফোল্ডারটা কপি করে আমার লোকাল ডিস্ক অ্যাপের মধ্যে আমি রাখবো, রাইট ক্লিক করে কপি নিব এবং এখানে পেস্ট করে রাখবো। এরপর আসতেছে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল প্রক্রিয়া। সাধারণত আপনাদের সুবিধার্থে আমি বলি, মাইক্রোসফট অফিস সফটওয়্যার, যে এরপর আসতেছে আপনার বাংলা বিজয় সফটওয়্যার, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন রকম সফটওয়্যার, এগুলো আমি ইনস্টল করা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আজকে এইগুলো আজকের ক্লাস এতটুকু সমাপ্ত, যে আমরা তৃতীয় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল। আমাদের আরেকটা ক্লাস এখন সম্পন্ন হয়েছে, এটা হলো ফোল্ডার কপি করা, কাট এবং পেস্ট করা, এগুলো আপনারা পারেন, এটার মধ্যে সমস্যা থাকার কথা না। এরপরে ড্রাইভার ইনস্টলেশনটা সাধারণত প্রয়োজন হয় আপনি যখন একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ সেট আপ দেবেন নতুন করে, তখন সব কিছু তো ডিলিট হয়ে যায়, উইন্ডোজ সহ সকল সফটওয়্যারগুলো রিমুভ হয়ে যায়, তখন আপনাকে ড্রাইভার ইনস্টল করতে হয়। ড্রাইভার ইনস্টল যদি না করেন, আপনার সাউন্ড কোয়ালিটি, গ্রাফিক্স কোয়ালিটি আর বিভিন্ন রকম ফাংশন কাজ ভালো করে করবে না।
তো সেক্ষেত্রে ড্রাইভার ইনস্টল বিষয়ে আপনারা বিস্তারিত ভিডিওতে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডা ইনস্টল করতে হবে। জিপ করা ফাইলগুলা খোলার জন্য ডাবল ক্লিক করলাম, জাস্ট এটা আমি ইয়েস দিলাম, ইয়েস। সিম্পল ইনস্টল ক্লিক করতে হবে, সিলেক্ট অল দিতে হবে, ওকে, ডান। হ্যাঁ, এই সফটওয়্যারটা সর্বপ্রথম আমি ইনস্টল করার কারণ হলো, কিন্তু আমার এখন আলোচ্য বিষয় ছিল ল্যাপটপ আর ডেস্কটপে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা। কিন্তু আমি ড্রাইভার সফটওয়্যারটা যেহেতু আমার ফাইলটা জিপ করে রাখছিলাম এই ফাইলের মধ্যে, যার কারণে এই যে জিপ সফটওয়্যারটা ইনস্টল না করলে এই জিপ করা ফাইলটা ওপেন হতো না। কারণ আমি ডাবল ক্লিক করে ফাইলটা এখন ওপেন হয়েছে না, এই অবস্থায় ওপেন হতো না, এটা জিপ সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই যে এখানে আইকনটা যেভাবে 3টা বইয়ের চিহ্ন দিয়ে, সেম আমি ডাবল ক্লিক করার সাথে সাথে 3টা বইয়ের চিহ্ন দিয়ে ফাইলটা ওপেন হয়েছে। এই যে এটা হলো আমি ফোল্ডারটা জিপ করে রাখছি। এটা আমি মাউস দিয়ে চেপে ধরে ক্লিক করে ডেস্কটপের মধ্যে এনে রাখবো। এটা কপি হয়ে এখান থেকে বের হয়ে আসতেছে, আনজিপ হচ্ছে। আনজিপ হয়ে গেছে আশা করি। এখন ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার আগে সাধারণত যেহেতু এখানে উইন্ডোজ ডিফেন্ডার ফাইল আছে, এগুলো আমরা অফ করতে হবে। অফ না করলে অনেক সময় ড্রাইভার সফটওয়্যার নষ্ট করে ফেলবে। দেখেন এদিক থেকে টার্ন অন করতে হবে, না হলে কি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে গেলে সমস্যার সৃষ্টি করবে। আমি অন অন অফ করলাম, সবগুলো সিকিউরিটি অফ করে দিচ্ছি। এখন দেখেন আমি এখানে সফটওয়্যারটা আনজিপ করছিলাম, তো এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে। আমি সফটওয়্যারের মূল সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলাম, ইয়েস দিব। যেগুলো হলো কিছু এমন কিছু ড্রাইভার সফটওয়্যার, ইজি ড্রাইভার প্যাক, এগুলো বাজারের মধ্যে সিডি পাওয়া যায়, অথবা সফটওয়্যারটা অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়। এই একটা সফটওয়্যার দিয়ে বিভিন্ন রকম ল্যাপটপ ড্রাইভার ইনস্টল করা যায়। এটা ইজি ড্রাইভার একটা প্যাক, এটা রান করলে বিভিন্ন রকম ল্যাপটপের মধ্যে আলাদা আলাদা ড্রাইভার সফটওয়্যার এই নেট থেকে ডাউনলোড করতে হয় না। এটা একটা দিয়ে বিভিন্ন সফটওয়্যার ডেস্কটপ বলেন, ল্যাপটপ বলেন, ড্রাইভার ইনস্টল করা হয়। আমরা ড্রাইভার সফটওয়্যার মূলত কেন ইনস্টল করব সেই বিষয়টা কিন্তু আবার স্বচ্ছ ধারণা থাকা দরকার। যখন আমরা একটা ল্যাপটপ উইন্ডোজ আপডেট করব বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করব, এরপর সাধারণত ওই কম্পিউটারের মধ্যে কোনো ডাটাই থাকবে না। যেমন কি আমরা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি, অফিস সফটওয়্যার, বাংলা সফটওয়্যার বিজয় বা উইন্ডার সফটওয়্যার, প্রিন্টার সফটওয়্যার, তারপরে যে আমরা ব্রাউজার সফটওয়্যার, গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, এই ধরনের বিভিন্ন রকম সেবামূলক সফটওয়্যারগুলো সব কিছু উইন্ডোজের সাথে মুছে যাবে। তো যার কারণে আমরা সর্বপ্রথম ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়। কারণ বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে গেলে ড্রাইভার মাদারবোর্ডে যদি ল্যাপটপ বা ডেস্কটপের ড্রাইভার সফটওয়্যারটা যদি ইনস্টল না করে থাকেন, তখন বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনাকে বাধাগ্রস্ত হতে হবে। যেমন কি এখানে ড্রাইভার সফটওয়্যার মানে গ্রাফিক্স সফটওয়্যার, যে আপনি যদি যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স অ্যানিমেশনের কোনো কাজ করতে থাকেন, এই ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল না করলে অ্যানিমেশনের কাজ করতে আপনার বাধাপ্রাপ্ত হবে। এরপরে ধরেন আপনি সাউন্ড প্লে করবেন, এখন যদি আপনি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল না করেন তো সাউন্ডটা ভালো প্লে হবে না। এরপরে যে আপনি ইন্টারনেট কানেকশন দিতে চান, ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করলে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কানেক্টর, যে কানেকশান, যে এনআইসি কার্ড ইনস্টল থাকবে না। এবার মাদারবোর্ডেও বিভিন্ন রকম ড্রাইভারগুলো ইনস্টল থাকবে না, যার কারণে আমরা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। সেই কারণে আমরা ড্রাইভার সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি। তো এটা কী করবো, এখান থেকে স্টার্ট দিব, ওকে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে টোটাল 17টা সব এই ড্রাইভার ইনস্টল হচ্ছে, একটা একটা করে শো করতেছে, ইনস্টল প্রক্রিয়া চলমান।
ড্রাইভার সফটওয়্যার ইনস্টল শেষ হওয়ার পর আমি ওকে দেওয়ার পর কম্পিউটার রেস্টার্ট নেবে। রেস্টার্ট নেওয়ার পর আমার কম্পিউটারটা যে সুন্দরভাবে আর অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করা যাবে। কম্পিউটার প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার নিয়ে আজকের ক্লাস এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে আমাদের আরেকটা ক্লাস সম্পন্ন হয়েছে। এখন আমরা পার্সোনাল কম্পিউটারে অল ইউনিট, সকল ইউনিট নিয়ে পরিচিত হব। আমরা এই ভিডিওটা দেখি, এটা দেখার পর আর বাকি 3টা ভিডিও ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকে আমাদের ক্লাস হবে কম্পিউটার বিভিন্ন রকম কম্পোনেন্ট যন্ত্রাংশের পরিচয়। আমরা যারা এই সাবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব তাদেরকে অবশ্যই একটা পার্সোনাল কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে ধারণা থাকতে হবে, পরিচিত থাকতে হবে এবং এই ধারণা এবং পরিচিত ভিত্তি করে আপনাদের থেকে যে পরীক্ষায় হয়তো বা বিভিন্ন রকম ডিভাইসের পরিচিতিগুলো জিজ্ঞেস করবে এবং দেখাইতে বলবে একটা সিপিইউর মধ্যে। আমি সর্বপ্রথম আজকে আপনাদের ডিভাইস নিয়ে আলোচনা করতেছি। এখন সর্বপ্রথম যে একটা আমরা পার্সোনাল কম্পিউটার যদি তৈরি করতে যাই, একটা কেসিং প্রয়োজন। এই কেসিংটা বাজারের মধ্যে পাওয়া যায়। এই কেসিং এর মধ্যে আপনার সমস্ত ডিভাইসগুলা অ্যাসেম্বলিং করার পর একটা পার্সোনাল কম্পিউটার তৈরি হয়। সর্বপ্রথম আমরা হার্ডওয়্যার অ্যাসেম্বলিং করতে হবে, এর পরবর্তী সময় আমরা সফটওয়্যার সেট আপ, যে বিভিন্ন রকম ড্রাইভার ইনস্টল এবং সফটওয়্যার ইনস্টলগুলো করতে হবে। সর্বপ্রথম আমরা যে এই যে কেসিং পরিচিত হয়েছে, এরপরে পাওয়ার সাপ্লাই। এটা হলো একটা সিপিইউর মধ্যে পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন রকম ডিভাইসের মধ্যে যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য এই এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়। যে পাওয়ার সাপ্লাইটা যখন আপনারা কেসিংয়ে সংযুক্ত করবেন, তখন এই যে মাল্টিপ্লাগ থেকে একটা কেবল, পাওয়ার কেবলটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সংযুক্ত হবে। পাওয়ার সাপ্লাইয়ের অন্যান্য ইউনিটগুলা, যে পাওয়ার সেক্টরগুলো বিভিন্ন রকম মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, যে ডিভাইসগুলোর মধ্যে সংযুক্ত হবে। এটা হলো পাওয়ার সাপ্লাই, বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত হয়। এরপর আসতেছে আপনার মাদারবোর্ড। এটাকে আমি নতুন একটা মাদারবোর্ড নিলাম। অবশ্যই আমি এর পরবর্তী ক্লাসটায় আপনাদেরকে একটা অ্যাসেম্বলিং করা পিসিতে নিব। এই মাদারবোর্ডটা আপনার কেসিংয়ের মধ্যে ফিটিং করা হবে। মাদারবোর্ডের মধ্যে অন্যান্য যন্ত্রাংশগুলো ফিটিং করা হয়। তো এটা এই যে এটা হলো মাদারবোর্ড। এরপর আসতেছে আপনার হার্ড ডিস্ক। এখানে আমি বেশ কয়েক রকম হার্ড ডিস্ক নিছি। এটা হলো ডেস্কটপ পিসির হার্ড ডিস্ক, এটা সাতা হার্ড ডিস্ক। যে এখানে এটা হলো 2 টেরা একটা হার্ড ডিস্ক, এটা তোশিবা ব্র্যান্ডের, এবং এটাও কেসিং এর মধ্যে ফিটিং করবেন। এই যে এই হার্ড ডিস্ক থেকে ডাটা কেবলটা মাদারবোর্ডে ফিটিং হবে এবং এই হার্ড ডিস্ক থেকে একটা পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাই থেকে সংযুক্ত থাকবে, কারণ হার্ড ডিস্কের মধ্যে পাওয়ার বিদ্যুৎ সঞ্চালনের জন্য। এবং সেম বর্তমান যুগে এটা হলো ল্যাপটপের হার্ড ডিস্ক, এটা ল্যাপটপে ইউজ করা হয়, আবার আপনি চাইলে ডেস্কটপে ইউজ করতে পারবেন। তো ডেস্কটপ হার্ড ডিস্ক আর ল্যাপটপ হার্ড ডিস্কের একই কাজ। এটা হলো স্থায়ী স্মৃতিশক্তি, যে কম্পিউটারের বিভিন্ন ডকুমেন্টস এই স্থায়ীভাবে ধারণ করে রাখার জন্য হার্ড ডিস্ক ব্যবহৃত হয়। যেমন আমরা যখন আমরা পার্সোনাল পিসির মধ্যে একটা ডকুমেন্টস জমা রাখবো, বা একটা উইন্ডোজ জমা রাখবো, বা একটা মাল্টিমিডিয়া ফাইল জমা রাখবো, তখন ওই তথ্যগুলা যে আপনাদের হার্ড ডিস্কের মধ্যে জমা থাকে। যেমন আমাদের মোবাইলের মধ্যে মেমোরি কার্ড থাকে, মেমোরি কার্ডে যেমন বিভিন্ন রকম ডকুমেন্ট আমরা জমা রাখতে পারি, পিকচার ডকুমেন্টস। তো মেমোরি কার্ডটা খুলে ফেললে যেমন পিকচার ডকুমেন্টসগুলো এখানে জমা থাকে না, সেই জন্য হার্ড ডিস্কটা ফিটিং করতে হয়। এখন হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1 টেরা, 2 টেরা, 4 টেরা বিভিন্ন রকম ধারণ ক্ষমতা থাকে। সেম বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, ডিজিটাল যুগে আরো আপডেট করে হার্ড ডিস্কে যে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, এসএসডির কাজ হলো আপনার একটা ওল্ড পিসি রয়েছে, ওই পিসির মধ্যে এই সলিড স্টেট ড্রাইভের কাজ হলো আপনার একটা এই ওল্ড পিসি আপনার বাসায় রয়েছে অথবা একটা ল্যাপটপ রয়েছে আপনার। এই যে এই এই এসএসডিটা যদি আপনি ল্যাপটপে ফিটিং করেন, এসএসডি আবার 2 ধরনের আছে ল্যাপটপের জন্য, M.2 এবং এসএসডি। তো 2 ধরনের এসএসডি বাইরে করছে। এই এসএসডিগুলো যদি আপনি সংযুক্ত করেন, তাহলে আপনার কম্পিউটারের স্পিড 10 গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে এখন বর্তমানে এই যে সলিড স্টেট ড্রাইভটা জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। এখন কেউ তেমন আর হার্ড ডিস্ক ইউজ করে না। আরেকটা বিষয়, এটা হলো হার্ড ডিস্ক অপশন গেল। এরপর আছে র্যাম।
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হলো অস্থায়ী স্মৃতি শক্তি। কম্পিউটারের মধ্যে 2GB, 4GB, 8GB, 16GB ক্ষমতা সম্পন্ন বিভিন্ন রকম র্যাম পাওয়া যায়। এই র্যামটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। র্যাম বেশি হওয়ার কারণে আপনার কম্পিউটারের গতি এবং স্পিড বেশি থাকে। এরপর আস্তে আস্তে প্রসেসর, প্রসেসরটা আপনার মাদারবোর্ডে ফিটিং হবে। প্রসেসরের মধ্যে কোর i3, কোর i5, কোর i7 বিভিন্ন জেনারেশনের থাকে, যেমন কি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 8, 9, 10, 11, 12, 13 জেনারেশন পর্যন্ত বের হয়েছে। এখন বর্তমানে 12, 13 জেনারেশন চলতেছে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা আপনার প্রসেসরের উপর ফিটিং হয়। কুলিং ফ্যানের কাজ হলো যে আপনার প্রসেসরকে ঠান্ডা রাখা। যে কুলিং ফ্যান না থাকলে যে প্রসেসর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই যে এগুলা হলো আপনার কম্পিউটারের পরিচিতি। এখন আরেকটা ডিভাইসের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, ডিভিডি রাইটার, অপটিক্যাল ডিভাইস। সাধারণত এই ডিভাইসের ব্যবহারটা প্রায় উঠে গেছে। বর্তমানে অপটিক্যাল ডিভাইসের ব্যবহার নাই বললে চলে। তারপর আপনার পার্সোনাল পিসি থাকলে এটা ইউজ করতে পারেন। আর ল্যাপটপের মধ্যে তো এখন যে ডিভিডি রাইটারের ব্যবহার প্রায় উঠে গেছে। যে আপনার এখন ফ্ল্যাশ ড্রাইভের, পেন ড্রাইভের মাধ্যমে আমরা অবশ্যই চিনেন, যে কোনো কাজ, তথ্য বা ডকুমেন্টস যখন পেন ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করে বা কপি করে কাজগুলো এখন সেরে নিচ্ছে সবাই। তো আজকে আপনাদের কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের কম্পোনেন্ট নিয়ে এটাই আলোচনা। আপনাদের পরীক্ষায় যদি প্র্যাকটিক্যাল ভাবে যে এখানে সরাসরি যদি একটা ওল্ড পিসি নিয়ে ডিভাইসগুলো যদি পরিচয় জিজ্ঞেস করে, তাহলে আমি আবার কথা রিপিট করতেছি। সর্বপ্রথম এটা হলো কেসিং। যদি জিজ্ঞেস করে একটা সিপিইউ যদি জিজ্ঞেস করে এটা কি, তাহলে বলবেন যে এটা একটা কেসিং। কিন্তু আমরা আবার সিপিইউ হিসাব করলে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা বলতে হবে। কিন্তু যদি জিজ্ঞেস করে এটা যে বাইরের যে অংশটা কি, এটা হলো এটা একটা কেসিং। পুরা পুরা একটা কম্পিউটারকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে মনিটর আলাদা আছে, হ্যাঁ, ডেস্কটপের মধ্যে মাউস কিবোর্ড আলাদা থাকবে। হ্যাঁ, এটা হলো কেসিং। কেসিং এর মধ্যে কি সংযুক্ত থাকে? একটা পাওয়ার সাপ্লাই। যদি কেসিংটা এদিক থেকে খুলে যখন আপনাকে ডিভাইসগুলো দেখাবে, এটা কি জিনিস? পাওয়ার সাপ্লাই। আপনারা একটু একটা মিনিট অপেক্ষা করেন, আমি একটা পিসি নিয়ে নিচ্ছি। এগুলো এখান থেকে। হ্যাঁ, এখন দেখেন আমি একটা সিপিইউ আনছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে দেখেন, এটা একটা কেসিং, পুরাটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এটা পাওয়ার সাপ্লাই। যদি জিজ্ঞেস করে এটা কি পাওয়ার সাপ্লাই, এগুলো প্র্যাকটিক্যাল আসবে। এটা কি অপটিক্যাল ডিভাইস বা ডিভিডি রাইটার, এটা বলবেন। আর এটা হার্ড ডিস্ক। হ্যাঁ, আমি তো হার্ড ডিস্ক প্রায় ধরতে গেলে দুই ধরনের হার্ড ডিস্ক দেখাচ্ছি, একটা ডেস্কটপ হার্ড ডিস্ক, একটা ছোট ল্যাপটপ হার্ড ডিস্ক, আর এসএসডি নতুন ভার্সন দেখালাম। আর র্যাম দেখেন, র্যাম ফিটিং হয়েছে। হ্যাঁ, এটা কুলিং ফ্যান। কুলিং ফ্যানের নিচেই প্রসেসরটা থাকে। হ্যাঁ, আর এই যে এগুলো হলো আইডি কেবল। এই যে ডিভিডি রাইটার বা অপটিক্যাল ডিভাইস থেকে মাদারবোর্ডে সংযুক্ত হয়েছে তথ্য আদান প্রদানের জন্য। হার্ড ডিস্ক থেকে একটা আইডি কেবল মাদারবোর্ডে সংযুক্ত হয়েছে তথ্য আদান প্রদানের জন্য। এবং আপনারা একটা বিষয় দেখেন, যে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল ফিটিং হয়েছে মাদারবোর্ডের সাথে, পাওয়ার কেবল দুইটা। এবং পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল এসে আবার ফিটিং হয়েছে কোথায়? আপনারা অপটিক্যাল ডিভাইসে। আবার পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল এসে কোথায় ফিটিং হয়েছে? হার্ড ডিস্কে ফিটিং হয়েছে। তার থেকে পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ড, অপটিক্যাল ডিভাইস, হার্ড ডিস্ক, এগুলোর মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। ঠিক আছে? তো এটাই আজকের যে কম্পিউটার বিভিন্ন ডিভাইস বা কম্পোনেন্ট নিয়ে পরিচিতি। যে আপনাদের প্র্যাকটিক্যাল যদি এগুলা ওনারা যদি আপনাদেরকে দেখাইতে বলে বা পরিচিত যদি জিজ্ঞেস করে, আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য সহায়ক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি। আমাদের আর একটা ক্লাস সম্পন্ন হয়েছে। আমাদের আর 3টা ক্লাস আছে, সেই ওই ক্লাসগুলো আগামী ক্লাসে দিলে কেমন হয় বলেন? আমরা মনে হয় আজকে আপনাদের কথাগুলো আমি শুনতেছি না, বিষয়টা বুঝতে পারতেছি না কি হচ্ছে। একটু গ্রুপে আমাকে জানাবেন। আর 3টা ক্লাসগুলো আগামী ক্লাসে দিয়ে আমি শেষ করব। এরপর ক্লাসে একটা ক্লাসে আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে 6টা বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করব। কারণ পরীক্ষা যেহেতু 20 তারিখের পরে নিয়ে ফেলবে, এখন এই 2 সপ্তাহ আগে ক্লাস শেষ করতে পারলে তাহলে আমাদের কোনো সমস্যা থাকলে গ্রুপে জানালে আমরা সমস্যাগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে। আমরা একটু মেসেজ করবেন আজকে কি আর ক্লাস দিব কি নাকি আগামী ক্লাসে দিব। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ 3টা টপিকস আমার রেডি করা আছে। জাস্ট এতগুলা দেওয়াটা ঠিক হবে না, আমার রেডি করা আছে, দেখতেছেন আপনারা নিজেরাই। কিন্তু এই ক্লাসগুলো একটু এই সময় সাপেক্ষ, সেজন্য আগামী ক্লাসে দিলে বেটার হবে। কারণ উইন্ডোজ 7 ইনস্টলেশন সেট আপ, উইন্ডোজ 10 সেট আপ,
সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন। তো এই ক্লাসগুলো আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে দেওয়ার পরের ক্লাসে আমরা 6টা বিষয়ের উপর পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করব, যেন আমাদের পরীক্ষা আমরা ভালো করতে পারি। এরপর আমরা একটা ক্লাস দিব আপনার পরীক্ষা প্রস্তুতি নিয়ে। ক্লাসগুলো রিভিশন বলতে আমাদের ভিডিও ক্লাস আছে, প্লাস আমাদের যে পিডিএফ ফাইল গুগল ড্রাইভের মধ্যে পিডিএফ করা আছে। আপনাদের যার যার সমস্যা হবে আমাকে গ্রুপে বলবেন, আমি কপি করে দিব, সমস্যা নেই। ভিডিও ক্লাসগুলো সেন্ড করবো, লিঙ্ক দিয়ে দিব, এগুলো দেখবেন। যে সেপ্টেম্বরের ধরেন আগামী শুক্রবার 5 তারিখ যদি আমি আরেকটা ক্লাস দিয়ে এই বিষয়ের উপর শেষ করি, 12 তারিখ আমরা পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটা ক্লাস দিব। তাহলে আপনাদের 19 তারিখ 19 তারিখ 20 তারিখ বা এই ধরনের 18 থেকে 20 তারিখের মধ্যে মনে পরীক্ষা শুরু হয়ে যাবে, তার কারণে আর সময় নেই। 5 তারিখ আমি এই সাবজেক্টের উপর শেষ করলে 12 তারিখ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আমি বিশদভাবে আলোচনা করব। এটার মধ্যে সবাই থাকার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, গুগল ড্রাইভে ধন্যবাদ। গুগল ড্রাইভে ভিডিওগুলো যদি ওপেন না হয়ে থাকে আমি সরাসরি ভিডিও লিঙ্ক দিব, তো ওপেন হবে। ওইটা আপনারা গুগল ড্রাইভের মধ্যে এটা করতে হবে কি জানেন, ওই ড্রাইভের টেক্সট ফাইল যেটা আমরা দিছি ভিডিও লিঙ্কের, ওটা কম্পিউটারে ডাউনলোড করে টেক্সট ফাইলটা কপি করে আপনি ইউটিউবের মধ্যে সেন্ড করবেন, ওপেন হয়ে যাবে। ওইটা সরাসরি টেক্সট ফাইলটা ওপেন হবে না, ওখানে এক একটা টেক্সট ফাইলের মধ্যে 5-6টা করে 4টা করে ভিডিও দেওয়া আছে। টেক্সট ফাইল তো ওপেন হয় না, সেজন্য এটা ওপেন করতে আপনাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আমি প্রয়োজন বোধে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, বুঝতে পারছেন। আর আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা তো আশা করি অ্যাড আছেন, অ্যাড না থাকলে আমি আমাদের পেজের লিঙ্কটা দিচ্ছি, আপনারা পেজে অ্যাড হয়ে যান। কারণ সকল তথ্য পেজ থেকে পাওয়া যায়, পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলা আমাদের গ্রুপে তো আমরা দিচ্ছি, বাট পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো পেজে পাওয়া যায়। আর আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যে কোনো সমস্যার জন্য নক দিবেন, আমি সময় করে আপনাদেরকে আনসার দিব। প্রতিষ্ঠানের অন্য ক্লাসগুলো নিতে হয়, অনেকগুলো ক্লাস আপনাদের, এগুলো আমার পড়ছে। এটা হলো আমাদের ফেসবুক পেজ, এটার সাথে অ্যাড হয়ে থাকবেন। আর এরপর আমি এখন দিচ্ছি ইউটিউবের মধ্যে, আমি গত বছরের ভিডিও সবগুলা দিচ্ছি একসাথে, বুঝতে পারছেন। গত বছরের ভিডিও লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদেরকে, তো অপেক্ষা করেন, এখনই দিয়ে দিচ্ছি। এখান থেকে ধৈর্য ধরে দেখতে পারেন। এটা একটা প্লেলিস্ট অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে, যেটা 24 সালে সবগুলো ভিডিও এখানে আছে। তো 25 সালের এ পর্যন্ত ভিডিও যা আপলোড করছি ওইগুলোর লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি। তার থেকে প্রত্যেকটা ক্লাস আমাদের 2টা করে ভিডিও আছে। লেকচার হয়তো একটু বেশ কম হতে পারে, কারণ সবসময় লেকচারটা সেম থাকে না, কিন্তু ভিডিওগুলোর টপিকস লেখা আছে, আপনারা ইজি খুঁজে নিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। 25 সালেও 12টা ভিডিও আছে, কারণ 25 সালে আমরা ক্লাস কিছু সংযোজন করছি। দেখেন, 25 সালের ভিডিও লিঙ্ক, 24 সালের ভিডিও লিঙ্ক সবগুলো দিছি, একই ক্লাস বারবার আছে। এবং ফেসবুক পেজ দিছি, এটার সাথে অ্যাড হয়ে থাকবেন। এরপরও কিছু না বুঝলে গ্রুপে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে। আর এই পরীক্ষাটা নিয়ে এত বেশি আপনার টেনশন করার কিছুই নাই, সবাই নিজেদের মতো করে প্রিপারেশন নেন, তো ইনশাল্লাহ ভালো পাস করবেন। আর মূল বিষয়টা হলো থিওরিক্যাল, বিগত সনের 23 আর 24 সালের প্রশ্নগুলো দেখে 23 আর 24 সালের সবগুলো প্রশ্ন মুখস্থ করে ফেলেন, প্রত্যেকটা সাবজেক্টের 23 এবং 24 সালের। এখান থেকে ইনশাল্লাহ আপনাদের পাস মার্ক না, একদম এগ্রেড মার্ক চলে আসবে, এক ক্লাসের কথা বাদ দিলাম। 23 আর 24 সালে যদি মুখস্থ করেন হয়ে যাবে। আর ভালো রেজাল্টের জন্য বিগত সনের আর বাকি প্রশ্নগুলো একটু ফলো আপ করেন, ঠিক আছে। প্র্যাকটিক্যালটা বিষয়টা হলো, আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার আমরা পাঠাই দিছি, আপনাদেরকে কি পরিমাণে নাম্বার দিছি সেটা যদি দেখেন আপনারা অবাক হবেন। কিন্তু আমাদের নাম্বার দিয়ে তো পুরো পাস আসবেন, আমাদের নাম্বার হলো আমাদের এখান থেকে পাস করছেন আপনাদের A+ পাওয়ার জন্য, বা যে আপনার 4 পয়েন্টের মধ্যে ভালো মার্ক তোলার জন্য আমাদের নাম্বারটা সহায়ক।
বাট আপনারা থিওরিক্যাল পরীক্ষায় ভালো পাস করতে হবে, যেটা কারিগরি বোর্ডে খাতা কাটবে, এটার কোনো উপায় নাই। প্র্যাকটিক্যালের মধ্যে আমি যতটুকু জানি কেন্দ্রের মধ্যে ফেল করায় না, কিন্তু নাম্বার কম বেশির ব্যাপার স্যাপার থাকে আপনার দক্ষতার উপর। তো এখানে প্র্যাকটিক্যাল হাতে কোনো মতো আসলে প্র্যাকটিক্যাল নেওয়ার তেমন কোনো সুযোগ নেই। বেশিরভাগ প্র্যাকটিক্যাল মৌখিকভাবে বা কিছু লেখার মাধ্যমে হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ এগুলো নিয়ে আমি এখন আলোচনায় না গিয়ে আগামী ক্লাসে আমরা আগে এই এই সাবজেক্টের আর 3টা ক্লাস আছে, ওই 3টা ক্লাস শেষ করি ইনশাল্লাহ। 12 তারিখ শুক্রবার, সরি 13 তারিখ শনিবার, 13 তারিখ শনিবার ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পুরা 6টা সাবজেক্টের প্রশ্নের আলোকে কিভাবে আপনারা প্রতিবেদন লিখবেন, কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, কিভাবে থিওরিক্যাল পরীক্ষা দিবেন, কিভাবে কমন আসবে, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ একটা একটা ওপেন করে করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যে পিডিএফগুলো আপনারা আপনাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করছি, সবগুলা একটা একটা বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? টেনশন করার কিছু নাই। সবাই ভালো থাকবেন, আজকে এতটুকু থাক। কিন্তু একটা ভালো খারাপ লাগে, সেটা হলো এই যে এতগুলা স্টুডেন্ট, প্রায় এই আমার এখানে 32 জন স্টুডেন্ট আছে। তো আমি কোনোদিনও 4-5 জনের উপর পাই নাই, 3 জন 4 জন পর্যন্ত পাইছি। কিন্তু আমাদের 2024 সেশনের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি ক্লাস করতো। ওদের তো তখন আমরা অফলাইন ক্লাসের ব্যবস্থা রাখছিলাম প্রথম সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে ওনারাই আমাদেরকে অনলাইনের জন্য ইয়ে করছে, তার কারণে আমরা অনলাইন করে দিয়েছিলাম, অফলাইনে আসতেছে না সেজন্য। এখন আপনাদের তো এত সুবিধা দেওয়ার পরেও থাকেন না। আপনারা যদি ক্লাস করেন, সবাই ভালো রেজাল্ট করলে আমাদেরও ভালো লাগে, আর ক্লাস একটু বেশি নিলেও কোনো সমস্যা নাই। বাট এখন ক্লাস উপস্থিত 3-4 জন দেখলে তখন এই যে ক্লাস নেওয়ার জন্য স্পিডটাও চলে যায়, বুঝলেন নাই? তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর গ্রুপের মধ্যে আমি জানাই দিব যে 13 তারিখের ক্লাসটা যেন ইম্পর্টেন্ট, কারণ আপনারা এতদিন যারা যে ক্লাসগুলো মিস গেছে, 13 তারিখের ক্লাসের মধ্যে এই ক্লাসটা যদি করেন, অন্ততপক্ষে আমি এতটুকু আমার আত্মবিশ্বাস আছে যে আপনারা ওই ক্লাসটা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য করণীয় বিষয়গুলো যখন জানবেন, প্রত্যেকটা বিষয় যদি 2-3 দিন করে করে যদি পড়েন, আপনাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। সেই জন্য যা ক্লাস মিস করছেন ওটা 13 তারিখ কভার দিয়ে এরপরে 20 তারিখ থেকে পরীক্ষা হয়ে যাবে, ওইটা চিন্তা করেই আপনাদের প্রিপারেশন নিতে থাকেন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।